আরেকটু শুভেচ্ছা। শুরুতেই তাদের নামের ইটানোলজিটা স্পষ্ট করবার জন্যে। আর ঢাকা শব্দটা শুনলে আমার কাছে বারবার ফ্রান্সিস ব্র্যাডলির রোম্যান্স অফ অ্যান ইস্টার্ন ক্যাপিটাল বইটার কথা মনে হতে থাকে, এবং সেই জায়গাতে আমরা ঢাকা সম্পর্কে যেই বর্ণনাগুলো পাই, সেই সময়ের শাসনামলের যে একটা ইতিহাসের অ্যাকাউন্ট যেটা আমরা পাই, যদিও একজন কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের বয়ান থেকে দেখা, কিন্তু আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ কিছু ঐতিহাসিক এবং প্রেক্ষাপটগত একই সঙ্গে পরিবেশগত কিছু বর্ণনা আমাদের জন্যে ভাবতে সুযোগ করে দেয় যে আমরা বর্তমান পরিস্থিতিতে কী রকমের অবস্থায় আছি, এবং আমাদের পেশার ঐতিহাসিকতা যেটি বিদ্যমান রয়েছে সেটির সঙ্গে আমাদের সংযোগের যোগসূত্রগুলো কী কী হতে পারে। শুরুতেই আমরা কয়েকটা জায়গাতে একটা গ্যাপের আইডেন্টিফিকেশন দেখলাম, যে ধরেন আমাদের এখানে যে ধরনের গবেষণাগুলো হয় মূলত ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানগুলোতে প্রাইমারি কোয়ান্টিটিভ গবেষণার ধরনটা বা ধারাটা একটু বেশি, কারণ প্রচুর ধরা যাক পলিসির ক্ষেত্রে একটা স্ট্যাটিস্টিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহারের উপযোগিতা বহুল ব্যবহৃত, যার ফলে যখনই আপনি পলিসি মেকিংয়ের কথা ভাবেন আমাদের সামনে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা হাজির করবার একটা তাগিদ তৈরি হয়। ফলে আমাদের এখানে এই কোয়ান্টিটিভ অ্যানালিসিসের একটা হরে ধরে প্রচলন তৈরি হয়ে গেছে। সেটা নানান রকমের দিক আছে মাত্রাগত, কিন্তু একই সঙ্গে কোয়ালিটির যে অ্যানালিসিসগুলো সেগুলো মূলত হিউম্যানিটিজ কিংবা কয়েকটা বিভাগের ঘাড়ে সেই দায়িত্ব চাপানো রয়ে গেছে, যে তাদের দায়িত্ব হচ্ছে এই কোয়ালিটিভ অ্যানালিসিসগুলো তৈরি করা। কিন্তু ফলে আমার মনে হয় শুরুতে আমরা যে গ্যাপটা আইডেন্টিফাই করলাম, যে আমাদের যে কোয়ান্টিটিভ অ্যানালিসিস যারা করছেন তাদের সঙ্গে কোয়ালিটিভ অ্যানালিসিস যেটা করছেন তাদের মধ্যে একটা বড় পার্থক্য রয়ে গেছে, একটা বিভেদ রয়ে গেছে, এবং তাদের মধ্যে যোগাযোগের একটা বড় সংকট রয়ে গেছে। এবং অনেক ক্ষেত্রেই কোয়ান্টিটিভ অ্যানালিসিসগুলোকে হয়তো বা ইকোনমিক্যালি ভ্যালুয়েবল মনে করা হয়, ফলে সেখানে হয়তো বা ফান্ডিং সোর্সের বা কিছু মেকানিজম অনেক বেশি থাকে। অন দি আদার হ্যান্ড কোয়ালিটিভ অ্যানালিসিসগুলোকে কিছুটা আর্ম চেয়ার ফিলসফির মতন করে ধরা হয়, যে এটা হয়তো বা কোনো একজন গবেষক তিনি তার কোনো একটা আলবেরি টাওয়ারের মধ্যে বসে কাজটা করবেন আর কি। কিন্তু আমরা বারবার দেখেছি আমাদের সমাজে বিদ্যমান যে তর্ক বিতর্কগুলো বারবার জন্ম নিচ্ছে, আমরা রাজনৈতিক প্রশ্ন আমাদের অর্থনৈতিক প্রশ্নগুলোকে সুরাহা করতে পারছি না, তার পিছনে আসলে এই কারণগুলো দায়ী। কারণ আমাদের চিন্তার যে সরবরাহ থাকবার কথা সেটা পলিসি মেকিং এর ক্ষেত্রে তো বটেই, কারণ পলিসির ক্ষেত্রে আমরা হয়তো চিন্তাটাকে ব্যাকগ্রাউন্ডে আমাদের সামনে হাজির হচ্ছে না, আমাদের সামনে হাজির হচ্ছে পলিসি আকারে, আমরা হয়তো ইমপ্লিমেন্টেশন টেকনিক্স দেখতে পাচ্ছি, কিন্তু চিন্তাটা আমাদের সামনে খোলাসা হচ্ছে না। সেই খোলাসা করবার দায়িত্বটা আসলে কোয়ালিটিভ প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়, সেটার একটা বড় অভাব আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে। ফলে নানান রকমের বিতর্ক আমরা সুরাহা করতে পারছি না, আমরা তর্ক বিতর্ক করছি বটে, কিন্তু এক অর্থে আমরা ইকো চেম্বারের মধ্যে আছি, এবং আমাদের ইকো চেম্বারের মধ্যে যা আমরা শুনতে পাই সেগুলো আমরা খানিকটা আবার সেখানে উপস্থাপন করছি, কিন্তু আমরা অন্যের কথাতে আসলে মনোযোগ দিয়ে শুনে একটা তর্কের যে সুরাহা করবো সেই সুরাহার চর্চাটা আমাদের এখানে বড় অভাব আছে। আমরা বিতর্ক করতে পারি কিন্তু সেটা সুরাহা হয় না। এটা নিয়ে একই সঙ্গে একই প্রবণতা খানিকটা বাংলাদেশের যে ডিবেটিং সার্কেলগুলো রয়েছে তাদের মধ্যেও দেখেছি, যে আপনি দেখবেন প্রচুর বিতর্কের সার্কেল আছে বাংলাদেশে, নানান রকমের বিতর্কের প্রতিষ্ঠান আছে, কিন্তু সেই বিতর্কের ধরনটা হচ্ছে যে কে কত বেশি বা কত উচ্চ গলায় তার যুক্তির নামে ফ্যালাসিটা উৎপাদন করতে পারে তার উপরে ভিত্তি করে হচ্ছে বিতর্কের ক্রাইটেরিয়াগুলো সেট করা হয়, এমনকি সেটার ভিত্তিতে মার্কিংগুলো সেট করা হয়। ফলে যাদের বিতর্কের সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা দেখবেন যে বিতর্কের নামে আমাদের এখানে ফ্যালাসির চর্চা অনেক বেশি হয়। ফলে সেই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটানোর একটা খুব জরুরি প্রয়োজন আছে, এবং নিঃসন্দেহে একটা বিপ্লবিক পরিবর্তনের যে সম্ভাবনা আমরা আসলে বিপ্লবের সম্ভাবনা সবসময় সকল সমাজে আমার মনে হয় যে দিয়ে রাখা থাকে, সেটিকে অ্যাক্টিভেট করতে হয়। ফলে সেই অ্যাক্টিভেশনের একটা অ্যাটেম্প্ট আমরা নিতে পেরেছি, হয়তো সেটি পুরোপুরি অর্থে সফল হয়নি, কিন্তু আমরা যে অ্যাটেম্পটা নিয়েছি সেই অ্যাটেম্পটাকে ধারণ করে এই যে বিদ্যমান আমাদের নানান রকমের যে সংকটগুলো রয়েছে সেদিকে এগিয়ে যাওয়ার একটা বড় ক্ষেত্র আমাদের সামনে তৈরি হয়েছে। ফলে আমি আশা করবো যে দায়ীরা সেই ভূমিকাটাকে ধারণ করে সেই কাজগুলোকে এক অর্থে ব্যাকগ্রাউন্ডের মতন সামনে এগিয়ে নিয়ে যাবেন, এবং আমাদের আজকের এই ইফতার পাশাপাশি আলোচনার যেই সূত্রপাত তারা তৈরি করছেন সেটি জারি থাকবে। আমি দায়ীরাকে শুভকামনা জানাচ্ছি এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ।